করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, ১.৫ মাস পর শনাক্ত ফের ২,৫০০ নির্দিষ্ট কেন্দ্রে মিলবে ফাইজারের টিকা। সীমান্তের জেলাগুলোতে ৬৮% পর্যন্ত সংক্রমণ, কিছু জায়গায় শিথিল লকডাউন। অনেক সময় গবেষণা ছাড়াই প্রতিবেদন তৈরি করে টিআইবি, বললেন তথ্যমন্ত্রী। সঠিক পন্থায় উপাত্ত সংগ্রহের আহ্বান। স্কুল বন্ধ থাকায় অন্য কাজে যোগ দিচ্ছে শিক্ষার্থীরা, বাড়ছে অপরাধে জড়িয়ে পড়ার ঝুঁকি। ২ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে টিআইএন লাগবে না, সুদের চাপে পড়বে সরকার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সন্ধ্যা ৭টার ২১শে সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: বিশ্বের শীর্ষ ধনীদের আয়কর ফাঁকি, গুমর ফাঁস করল প্রপাবলিকা, প্রত্যাখ্যান হোয়াইট হাউসের। সীমান্ত এলাকায় লকডাউন ও কঠোর বিধিনিষেধের কারণে সংক্রমণ স্থিতিশীল অবস্থায় আছে বলে দাবি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নিয়মিত বুলেটিনে অধিদপ্তর জানিয়েছে, সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জে ২৯% বেশি সংক্রমণ হার। স্বাস্থ্যবিধি মেনে না চললে সংক্রমণ বাড়বে বলে সতর্ক করা হয়েছে বুলেটিন থেকে। এদিকে ২৪ ঘণ্টায় কোভিড-১৯ শনাক্ত রোগীর সংখ্যা ২,৫০০ ছাড়িয়ে গেছে। একদিনে মৃত্যু ৩৬। দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে ১২.৩৩%। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। সীমান্ত এলাকার বেশ কিছু স্থানে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি। নিয়ন্ত্রণে আরোপ করা হয়েছে লকডাউন ও কঠোর বিধিনিষেধ। চাঁপাইনবাবগঞ্জের সংক্রমণ হার ২৯%-এর বেশি, জয়পুরহাটে ২৫% ও রাজশাহীতে ২৩%-এরও বেশি। কোভিড পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়। চলতি মাসে ৪ জুনের পর থেকেই সংক্রমণ রেখা ঊর্ধ্বমুখী, তাই সবাইকে সচেতন হওয়ার আহ্বান স্বাস্থ্য অধিদপ্তরের। জয়পুরহাটে শতকরা হিসেবে শনাক্তের হার ২৫%-এর বেশি। আমরা যদি চাঁপাইনবাবগঞ্জের দিকে তাকাই, সেখানে ২৯%-এর বেশি, রাজশাহীতে ২৩%-এরও বেশি। তার মানে হলো যে এই জায়গাতে সংক্রমণের যে ঊর্ধ্বগতি আছে, এই মুহূর্তে লকডাউন বা বিধিনিষেধ আরোপের ফলে একটি স্থিতি অবস্থার কাছাকাছি আছে। এটি যদি অব্যাহত রাখা যায় তাহলে এই ঊর্ধ্বগতি থেকে আমরা কিন্তু রেহাই পেতে পারি। ঢাকা মহানগরীর নির্দিষ্ট টিকা কেন্দ্র থেকে ফাইজারের টিকা দেয়া হবে বলে জানানো হয় বুলেটিনে। ফাইজারের টিকা কেবলমাত্র ঢাকা মহানগরী আপাতত নির্দিষ্ট কিছু হাসপাতালে প্রদান করা হবে। যারা ওই হাসপাতালগুলোতে নিবন্ধন করেছিলেন, যারা কোনো কারণে আগে ভ্যাকসিন গ্রহণ করতে পারেননি, তারা তো নিশ্চয়ই সেই বিবেচনায় আসবেন। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরে দেয়া তথ্য অনুযায়ী ২৪ ঘণ্টায় মারা গেছে ৩৬ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২,৯৪৯। আগের দিনের চেয়ে শনাক্তের সংখ্যা বেড়েছে। এদিন শনাক্ত হয়েছে ২,৫৩৭ জন, সুস্থ হয়েছে আরও ২,২৬৭ জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে ১২.৩৩%। মৃত্যু হার ১.৫৮ ও সুস্থতার হার ৯২.৬৩%। ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু খুলনা বিভাগে ১০ জন ও রাজশাহী বিভাগে ৯ জন। স্মৃতিমণ্ডল, ২১শে টেলিভিশন, ঢাকা। সীমান্তবর্তী অঞ্চলে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। নতুন হটস্পট রাজশাহীতে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরায় শনাক্তের হার ৬০%। কুষ্টিয়ায় সংক্রমণ তীব্র রূপ নিচ্ছে। নাটোর পৌরসভায় ও সিংড়ায় শুরু হয়েছে ৭ দিনের বিশেষ লকডাউন। সংক্রমিত এলাকায় জরুরি প্রয়োজন ছাড়া চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় মাসুমা লিসার রিপোর্ট। করোনা ভাইরাসের নতুন হটস্পট রাজশাহীতে কিছুটা কমেছে সংক্রমণের হার। আগের দিনের চেয়ে ৪.৪৫% কমে শনাক্তের হার দাঁড়িয়েছে ৪০.৬২%। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এদিকে রাজশাহীতে অব্যাহত রয়েছে কঠোর বিধিনিষেধ। সংক্রমণের হার বেড়ে যাওয়ায় নাটোর পৌরসভা ও সিংড়ায় শুরু হয়েছে ৭ দিনের বিশেষ লকডাউন। মাঠে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় ৭ দিনের বিশেষ লকডাউনের শেষ দিন ঢিলেঢালাভাবে চলছে।
করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় যশোরের অভয়নগর ও নোয়াপাড়া পৌরসভায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষের চলাচলে রয়েছে নিষেধাজ্ঞা। যশোরে আজ করোনা শনাক্তের হার ৪৯%। কুষ্টিয়ায় একদিনে চলতি বছরের সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৩৩.৫০%। জেলায় বিধিনিষেধ জারি হলেও খুব একটা কার্যকর হচ্ছে না। চাঁপাইনবাবগঞ্জে শর্ত সাপেক্ষে বিশেষ লকডাউন শিথিল করা হয়েছে। মঙ্গলবার থেকে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান খোলা। তবে করোনা আতঙ্কে শহরে জনসমাগম ও ক্রেতা উপস্থিতি কম। সাতক্ষীরায় কঠোর লকডাউনের মধ্যেও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। শনাক্তের হার 60%। মোংলায় নতুন করে আরও 23 জন করোনা শনাক্ত হয়েছে। আজ শনাক্তের হার প্রায় 68%। এদিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত ফেরত যাত্রীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। মাসুমা লিসা, 21 টেলিভিশন। বিএনপির বহুদলীয় গণতন্ত্র বহুদলীয় তামাশা ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, বিরোধী দল হিসেবে গণতন্ত্রের বিকাশে তাদের ভূমিকা জাতি জানতে চায়। বিএনপির বহুদলীয় গণতন্ত্র ছিল বহুদলীয় তামাশা। দুর্নীতি, হাওয়া ভবন প্রতিষ্ঠা, দখল আর ভোট জালিয়াতির মাধ্যমে গণতন্ত্রের অগ্রযাত্রাকে তারাই ব্যাহত করতে চেয়েছিল। গণতন্ত্রের বিকাশে বিরোধী দলেরও একটা দায়িত্বশীল ভূমিকা থাকে, কিন্তু বিরোধী দল হিসাবে গণতন্ত্রের বিকাশে বিএনপি কী ভূমিকা রেখেছে জাতি আজ তা জানতে চায়। টিআইবি অনেক সময় গবেষণা ছাড়াই বিভিন্ন প্রতিবেদন তৈরি করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে সচিবালয়ে তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, করোনা টিকা নিয়ে টিআইবি যে প্রতিবেদন দিয়েছে তার সত্যতা কম। বিভিন্ন উৎস থেকে টিকা সংগ্রহের কথা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, একটি মাত্র উৎস নয়, অনেক উৎস থেকে টিকা সংগ্রহের কারণে এখন টিকা পাচ্ছে বাংলাদেশ। সাংবাদিকদের তথ্য সংগ্রহ নিয়ে এক প্রশ্নের জবাবে সঠিক পন্থায় তথ্য সংগ্রহের আহ্বান জানান হাসান মাহমুদ। বাংলাদেশ আরও অন্যান্য দেশের সাথেও প্রথম থেকে যোগাযোগ রেখেছে। সেই যোগাযোগ রাখার কারণেই এখন চীন থেকে টিকা আসছে। সেই যোগাযোগ রাখার কারণে অন্যান্য সূত্র থেকেও টিকা আসছে। হঠাৎ করে যোগাযোগ করলে এত তাড়াতাড়ি টিকা আসতো না। বাংলাদেশ কখনো একটি সূত্রের উপর নির্ভর করে না। দীর্ঘ সময় স্কুল বন্ধ থাকায় পড়ালেখা ছেড়ে অন্য কাজে যোগ দিচ্ছে শিক্ষার্থীরা। অপরাধে জড়িয়ে পড়ার ঝুঁকিও বাড়ছে। এক কথায় করোনাকাল শিক্ষার্থীদের ফেলে দিয়েছে ভীষণ ক্ষতির মুখে। এ অবস্থা থেকে উত্তরণে স্কুল খোলার বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। আজ দেখুন সাইদুল ইসলামের 5 পর্বের ধারাবাহিকের তৃতীয় পর্ব। হাবিবা সুলতানা 5ম শ্রেণীর শিক্ষার্থী। স্কুল বন্ধ হয়ে যাওয়ার পর থেকে বাবার চায়ের দোকান সামলাচ্ছে। যে সময় বইয়ের ব্যাগ নিয়ে স্কুলে যাওয়ার কথা, তখন চা আর পান সিগারেট বিক্রি করেই দিন কাটছে তার। অনেকদিন স্কুল বন্ধ, আমরা লেখাপড়া ভুলে যাইতেছি। দেশের অনেক শিক্ষার্থীর অবস্থা এখন হাবিবার মতোই। স্কুল তো বন্ধ, এখন আমাদের অনেক কষ্ট হচ্ছে। এখন লেখাপড়া সব ভুলে যাচ্ছে সবাই। স্কুল অনেক দিন তো বন্ধ, তার লেখা পড়ালেখা হয় না। অভিভাবকরা জানান, বাচ্চাদের নিয়ন্ত্রণ করাই কঠিন হচ্ছে। সন্তানরা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়তে পারে, এরকম শঙ্কার মধ্যে আছেন কেউ কেউ। সারাদিন মোবাইল নিয়ে বসে থেকে এখন যত দ্রুত সম্ভব স্কুল যেন খুলে দেয়। আগের মতো যে স্কুলে যাইব, পড়ালেখা করব, ওইরকম কোনো মনোযোগ নাই বাচ্চাদের। আশুলিয়া হাই স্কুল অ্যান্ড কলেজের মাঠ ফাঁকা পড়ে আছে। কয়েকজন শিক্ষকের দেখা মিলল। ছাত্রছাত্রীদের সাথে দেখা নেই দীর্ঘদিন, তাই মনের কোণে আছে চাপা কষ্ট। স্কুল না থাকায় শিক্ষার্থীদের অপূরণীয় ক্ষতি হচ্ছে বলেই মনে করছেন শিক্ষকরা। পড়াশোনা বা শিক্ষার মান এখন যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে, তাতে আমরা খুবই উদ্বিগ্ন। শিক্ষক মহল উদ্বিগ্ন, প্যারেন্টসরা উদ্বিগ্ন। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। আগামী 1 জুলাই থেকে 2 লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে করদাতা শনাক্তকরণ নম্বর বা টিআইএন লাগবে না। এখন 1 লাখ টাকার বেশি সঞ্চয়পত্রে লাগছে। অর্থনীতিবিদরা বলছেন, নতুন নিয়মে সঞ্চয়পত্রের বিক্রি বাড়বে। নিম্ন আয়ের মানুষও কিছুটা স্বস্তি পাবে। তবে বড় অঙ্কের সুদের চাপে পড়তে পারে সরকার। মেহেদি হাসানের রিপোর্ট। নিশ্চিত এবং সর্বোচ্চ মুনাফা, তাই মধ্যবিত্তের সবচেয়ে নিরাপদ বিনিয়োগ গন্তব্য সঞ্চয়পত্র।
তবে সাধারণ মানুষের জন্য এটি লাভজনক বিনিয়োগ হলেও সরকারের জন্য তা উচ্চ সুদের ঋণ। তাই সঞ্চয়পত্র বিক্রিতে লাগাম টানতে নানা উদ্যোগ নেয় সরকার, কিন্তু বিক্রির চাপ কমেনি। চলতি অর্থবছরে সঞ্চয়পত্র থেকে 20,000 কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছিল সরকারের, যদিও অর্থবছরের প্রথম 10 মাসেই বিক্রি হয়েছে 34,728 কোটি টাকা। এখন করোনাকাল, নিম্ন আয়ের মানুষের আয় কমে গেছে। এমন প্রেক্ষাপটে প্রস্তাবিত বাজেটে সঞ্চয়পত্র বিক্রির নীতিমালায় কিছুটা ছাড় দিয়েছে সরকার। 2021-22 অর্থবছরে 2 লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে টিআইএন লাগবে না। প্রস্তাবিত বাজেটে সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা বাড়িয়ে 32,000 কোটি টাকা করা হয়েছে, কিন্তু 2021-22 অর্থবছর শেষে এ লক্ষ্যমাত্রাও ছাড়াবে বলে মত অর্থনীতিবিদদের। যেহেতু বাংলাদেশে এখন ব্যাংকিং খাতে সুদের হার এখন সর্বনিম্ন পর্যায়ে আছে, সেহেতু সবাই কিন্তু সঞ্চয়পত্রের দিকে ঝুঁকবে। এই বছর হয়তো 55,000 বা 50,000-এর উপর কোটি টাকার উপর বিক্রি হবে সঞ্চয়পত্র, যেটা বছরটা শেষ হয়ে যাচ্ছে। আগামী বছরে সেই পরিমাণটা আরও বেড়ে যাবে বলে আমরা সংখ্যা করছি। 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র শুধুমাত্র সঞ্চয় অধিদপ্তর থেকেই কিনতে হবে। এক ব্যক্তি সর্বোচ্চ 50 লাখ এবং যৌথভাবে 1 কোটি টাকার সঞ্চয়পত্র কিনতে পারবেন। তবে গ্রাহক পেনশনভোগী হলে এককভাবে 1 কোটি এবং যৌথভাবে 1.5 কোটি টাকা পর্যন্ত কেনার সুযোগ রয়েছে। সরকার যদি ব্যাংকিং খাত থেকে ধার করত বর্তমান প্রেক্ষাপটে হয়তো 4%, 4.5% তারা টাকা নিতে পারত, কিন্তু সরকার 3 গুণ বেশি দাম দিয়ে এইখান সঞ্চয়পত্র থেকে নিচ্ছে। ফলে সুদের যে পরিমাণটা বাজেটে সেটা ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে, 70,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে এবং আগামীতে আরও উল্লম্ফন ঘটবে। আমরা যেটা আশা করছি যে সরকার যেন এটাকে একটা সমন্বয় করে। পুরো ব্যবস্থাটাকে একটা সঠিক গঠনমূলক একটা স্ট্রাকচারের মধ্যে আনার জন্য সরকার যেটি করতে পারে সেটি হচ্ছে কয়েকটি ভাগে এবং কয়েকটি স্তরে যদি সঞ্চয়পত্রগুলোকে ভাগ করা হয় এবং ভিন্ন ভিন্ন স্তরের জন্য ভিন্ন ভিন্ন ভাগের জন্য ভিন্ন ভিন্ন সুদ এবং ভিন্ন ভিন্ন নিয়ম কাঠামো যদি প্রচলিত করা যেতে পারে। 2021-22 অর্থবছরে বাজেটের 11.4%ই ব্যয় হবে সুদ পরিশোধে, যার একটা বড় অংশই যাবে সঞ্চয়পত্রে। স্বপ্ন সোনার বাংলাদেশ। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সময় হলো প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। বৃষ্টি হলেই তলিয়ে যায় খাতুনগঞ্জ, বর্ষার 2 মাসে নষ্ট কোটি কোটি টাকার মালামাল। ইটভাটার কারণে ফসল ও পরিবেশের ক্ষয়ক্ষতি, প্রতিবাদে পার্বতীপুরে নানা কর্মসূচি। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। কর্ণফুলী নদীর নাব্যতা কম এবং চাকতাই খাল ভরাট হয়ে যাওয়ায় প্রতি বছরই ভারী বৃষ্টিতে তলিয়ে যায় খাতুনগঞ্জ। কেবল বর্ষা মৌসুমের 2 মাসেই নষ্ট হয় কোটি কোটি টাকার মালামাল। চলতি বছর জলাবদ্ধতা আরও ভয়াবহ হওয়ার আশঙ্কায় ব্যবসায়ী নেতারা। ইফরাজ নূরের ক্যামেরায় রিপোর্ট করছেন শিউলি শবনম। গত 2 যুগের বেশি সময় ধরে বর্ষা মৌসুম ও জোয়ারের পানিতে এভাবে ডুবে যায় প্রধান পাইকারি পণ্যের বাজার খাতুনগঞ্জ সহ পুরো এলাকাটি। চাকতাই, খাতুনগঞ্জ, আসাদগঞ্জ, কোরবানীগঞ্জ, টেরিবাজার সহ প্রায় 15 বর্গ কিলোমিটার এ জায়গা জুড়ে রয়েছে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান। জলাবদ্ধতা থেকে বাঁচতে প্রায় প্রতিটি দোকান ও আড়তের প্রবেশপথে দেয়াল দিয়ে কয়েক ফুট উঁচু করা হলেও মেলেনি মুক্তি। পানি ঢুকে প্রতি বছরই চাল, ডাল, পেঁয়াজ, চিনি সহ কয়েক কোটি টাকার নিত্যপণ্য নষ্ট হয় বলে দাবি ব্যবসায়ীদের। প্রতি বছর যেই ক্ষতিগুলো হয় আমরা আতঙ্কিত যে এবার কিন্তু এর চেয়ে অনেক গুণ বেশি হবে। ভোটার মধ্যে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা নষ্ট হয়ে গেছে। দীর্ঘদিন ধরে এই সমস্যা ভুগতেছে খাতুনগঞ্জ, চাকতাই, খাতুনগঞ্জের মধ্যে। সমস্যা সমাধানে দীর্ঘদিন ধরে কর্ণফুলী নদীর ড্রেজিং ও চাকতাই খাল খননের তাগিদ দিলেও সুফল মেলেনি বলে অভিযোগ ব্যবসায়ীদের। জলবদ্ধতা থেকে আমরা নিরসন করার জন্য অনেক সময় অনেক ধরনের আমরা পরামর্শ দিয়ে আসছি, যেমন নাকি কর্ণফুলী নদী ক্যাপিটাল ড্রেজিং করার জন্য। তো ক্যাপিটাল ড্রেজিংটা আসলে হচ্ছে তবে যেভাবে হওয়ার কথা অতটুকু হচ্ছে না। জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর চলমান প্রকল্পের দৃশ্যমান উন্নয়ন না হওয়ায় এর সমালোচনা করেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি। তারা যেটা বলছে 2 ঘন্টা 1 ঘন্টার পরে পানি চলে যাবে, কিন্তু সেটা আমরা দেখছি যে সেটা হচ্ছে না। এই বর্ষাকে কিভাবে তারা ফেস করবে, কিভাবে মোকাবেলা করবে সেটা সাধারণ মানুষকে জানানো হোক, ব্যবসায়ীদেরকে জানানো হোক, তাইলে অন্ততপক্ষে মানুষ
আশ্বস্ত হবে বা তারা প্রিকশন নিতে পারবে। জলাবদ্ধতা থেকে রক্ষা পেতে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ ভুক্তভোগী ব্যবসায়ীদের। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম। ভারী বৃষ্টি হলেও 3 ঘন্টার মধ্যে জলাবদ্ধতা দূর করতে কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সকালে যাত্রাবাড়ির শহীদ শেখ রাসেল পার্ক উদ্বোধন শেষে তিনি কথা বলেন। জলাবদ্ধতা নিরসনে চলমান কার্যক্রমকে স্বল্প মেয়াদী উল্লেখ করে মেয়র বলেন, এই পর্যন্ত যতটুকু কাজ হয়েছে তাতে কিছু সুফল নগরবাসী পাচ্ছে। এরপর শুরু হবে মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী কার্যক্রমের। এ সময় উত্তর শাহজাহানপুরে খেলার মাঠে র্যাবের স্থাপনা নির্মাণের বিষয়ে মেয়র বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খেলার মাঠ উন্মুক্ত করার জন্য সিটি কর্পোরেশন চেষ্টা অব্যাহত রাখবে। যেই ধারণ ক্ষমতা আছে, যেই অবকাঠামো আছে, সেখানে যেন অন্ততপক্ষে পানিটা যেতে পারে, নিষ্কাশন হতে পারে এবং পরবর্তীতে নদীতে প্রবাহিত হতে পারে, সেই কার্যক্রমটা আমরা এখন হাতে নিয়েছি। আমরা এই পর্যন্ত যতটুকু করেছি তাতে কিছু সুফল আমরা পাচ্ছি। ভূমি ব্যবস্থাপনা ও রাজস্ব বিষয়ক আদালতে চালু হলো অনলাইন শুনানি ব্যবস্থা। সকালে সচিবালয়ে এর উদ্বোধন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। এতে মন্ত্রী জানান, এখন থেকে ঘরে বসেই ভূমির মালিকরা বিভিন্ন শুনানিতে অংশ নিতে পারবেন। এজন্য আগে রেজিস্ট্রেশন করতে হবে। মন্ত্রী বলেন, করোনা সহ নানা কারণে ভূমি অফিসগুলো বন্ধ থাকায় রাজস্ব আদায় ও শুনানি দীর্ঘায়িত হচ্ছে। অনলাইন সেবার মাধ্যমে এখন সহজে অনেক সমস্যার সমাধান হবে। সময় মতো পৌঁছাতে পারেননি বা ওনার যে ডেট দেওয়া হয়েছে উনি ওখানে পারেননি, অথবা হয়তো কেউ গিয়েছে ওখানে, হয়তো এসিল্যান্ড ছিল না বা তার অন্য একটা দরকারে গেছে, চলে যেতে হয়েছে, নানা কারণে গিয়ে দেখা গেছে সে অনেকের কিন্তু খুব ভোগান্তি জায়গাটা কিন্তু ছিল। তো আজকে যে আমরা যে অনলাইনে যেটা আমরা এই সার্ভিসটা চালু করছি, এই জায়গায় কিন্তু আর এই গ্যাপটা থাকবে না। তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকগণ ডিজিটাল বাংলাদেশ গড়ার অগ্রসৈনিক উল্লেখ করে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, তরুণদের আত্মনির্ভরশীল করতে আইসিটি বিভাগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ড 2021 উপলক্ষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। মুজিব বর্ষে স্টার্ট আপ বাংলাদেশ কোম্পানি লিমিটেড থেকে 50টি স্টার্ট আপের মাঝে 100 কোটি টাকা বিনিয়োগ করা হবে। তরুণ উদ্যোক্তাদের বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ড প্রতিযোগিতার বিশ্বের বিভিন্ন দেশ থেকে 10টি স্টার্ট আপ নির্বাচিত হয়েছে। তাদের 10 লাখ টাকা করে দেয়া হবে। তাদের এই আইডিয়াগুলোকে প্রোডাক্টে ডেভেলপ করা এবং তাদের এই মিনিমাম ভায়াবল প্রোডাক্টগুলোকে তারা টেস্টিং এর জন্য, পাইলটিং এর জন্য যেন কোনো ধরনের মানসিক বা আর্থিক চাপের মধ্যে থাকতে না হয়, তার জন্য কিন্তু আইসিটি বিভাগ সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। করোনা মোকাবেলায় টিকাদানের পাশাপাশি মাস্ক পরা বাধ্যতামূলক করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিআইডিএস এর অনলাইন আলোচনায় বক্তারা বলেন, প্রান্তিক মানুষের মাঝে এখনও করোনা নিয়ে ভুল ধারণা আছে, সে কারণে অনেকেই মাস্ক পরেন না। এ অবস্থায় সচেতনতা সৃষ্টির পাশাপাশি বিনামূল্যে মাস্ক সরবরাহ এবং দরকার হলে আইন প্রয়োগের পরামর্শ দিয়েছেন তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। মাস্ক পরা নিয়ে এখনও অনেকেই সচেতন নয়। এখনও অনেকের মাঝেই ভুল ধারণা। কেউ কেউ মনে করেন করোনা ধনীদের রোগ, গ্রামের মানুষের কেউ কেউ মনে করেন তাদের করোনা হবে না। করোনা মোকাবেলায় মাস্কের ব্যবহার এবং অর্থায়ন নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ বিআইডিএস এর অনলাইন আলোচনায় এসব তথ্যই উঠে আসে। আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, করোনা মোকাবেলায় টিকা নিশ্চিত করার পাশাপাশি মাস্ক পরা বাধ্যতামূলক করতে হবে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মাস্কের অর্থায়নে ব্যাংকগুলোকে এগিয়ে আসার তাগিদ দেন তারা। 1% অফ দেয়ার গ্রস প্রফিট তারা এডিশনাল সিএসআর হিসেবে ব্যাংকগুলোকে দিতে হবে। এই টাকাটা এনজিওর মাধ্যমেও দিতে পারবে, ডেপুটি কমিশনারের মাধ্যমেও দিতে পারবে। We have a three-pronged approach. One is the mask, the second is social distancing, and the third is vaccination. স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আরও সক্রিয় হওয়ার পরামর্শ আসে আলোচনা থেকে। I think the big problem with government is the slow response they tend to have for valuable policy advice. সবার জন্য মাস্ক নিশ্চিত করতে বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে বলে জানান সরকারের দায়িত্বশীলরা। হেলথ এবং এগ্রিকালচার যত টাকা চেয়েছে আমরা দিয়েছি।
এখন মাস্কের জন্য যদি টাকা চায় 25 কোটি টাকা, আমি আপনাদের বলি এটা কোনো টাকাই না। গ্রাম পুলিশ এবং চৌকিদার এদের যে নির্ধারিত দায়িত্ব, সেই দায়িত্বটাই তারা সঠিকভাবে পালন করতে পারে না। তাদের পক্ষ থেকে যদি এইখানে ইন্টারভেনশনটাকে ইফেক্টিভ করার চেষ্টা করা হয়, তাহলে আমরা একটা অকার্যকর প্রতিষ্ঠান বা অকার্যকর লোকজনকে দিয়ে নতুন কাজের ভিতর নিয়ে যাচ্ছি। ব্যবহৃত মাস্ক যেখানে সেখানে না ফেলতেও মানুষকে সচেতন করার তাগিদও দেন বক্তারা। এই মাস্ক যত ফেলা হচ্ছে, এটা ডিসপোজাল হচ্ছে না সহজে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। দিনাজপুরের পার্বতীপুরে ইটভাটার বিষাক্ত গ্যাসে প্রায় 300 একর জমির ফসল ও আম লিচু সহ বিভিন্ন মৌসুমি ফলের ক্ষতি হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন এসব ইটভাটা বন্ধ সহ ক্ষতিপূরণের দাবিতে কর্মসূচি পালন করছে কৃষক ও এলাকাবাসী। দিনাজপুর থেকে চিত্ত ঘোষের রিপোর্ট জানাচ্ছেন রত্নজামান। দিনাজপুরের পার্বতীপুরের হামিদপুর ইউনিয়নে 19টি অবৈধ ইটভাটা। এগুলোর বিষাক্ত ধোঁয়ায় প্রায় 300 একর জমির ফসল ছাড়াও আম লিচু সহ বিভিন্ন মৌসুমি ফলের ব্যাপক ক্ষতি হয়েছে। এসব ইটভাটার কারণে প্রতি বছরেই ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক। ভাটা বন্ধ সহ ক্ষতিপূরণ দেওয়ার দাবি তাদের। ধান, আম, জাম, লিচু, কলা থেকে বিভিন্ন ধরনের ফসল আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে। ছোট বাচ্চারা আমার অ্যালার্জি হচ্ছে, হঠাৎ করে বুকের সমস্যা, শ্বাস-প্রশ্বাসের সমস্যা হচ্ছে। এবার আরো ব্যাপক ক্ষতি হয়েছে, আমার প্রায় আনুমানিক 2 লক্ষ টাকা ক্ষতি হয়েছে। আর যদি এই ক্ষতিপূরণটা যদি না দেয়, তাহলে তো আমরা বউ বাচ্চা নিয়ে না খেয়ে মারা যাব। এদিকে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছে। ইটভাটার কারণে যে ক্ষতিগ্রস্ত এই যে কৃষক, তাদের উপযুক্ত ক্ষতিপূরণ আমরা দাবি করছি। আমরা মনে করি যে ক্ষতিপূরণ, ন্যায্য ক্ষতিপূরণ দেওয়া দরকার। পরিবেশ অধিদপ্তর বলছে অনুমোদন ছাড়া ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। যদি কোনো পক্ষ এই ইটভাটার দূষণের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে আমরা লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। পরিবেশ দূষণকারী এসব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ক্ষতিগ্রস্ত কৃষকদের। রত্নজামান, 21 টেলিভিশন। আবারও নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। ডিএসসিতে 1 দশকে সর্বোচ্চ লেনদেন, বেড়েছে সূচক। মিয়ানমারের কায়া রাজ্যে গৃহহারা লক্ষাধিক মানুষ, জান্তা সরকারের হামলা মামলাকে দায়ী করছে জাতিসংঘ। সন্ধ্যা 7টার 21 সংবাদে আবারও আমন্ত্রণ। করোনাকালে সব বিশ্ববিদ্যালয়ের মতো বন্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে তৈরি হয়েছে সেশন জট। এখনও বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত না হলেও কিভাবে একাডেমিক কার্যক্রম চালিয়ে নেওয়া যায় তা নিয়ে ভাবছে কর্তৃপক্ষ। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। এই যেন অন্যরকম এক ক্যাম্পাস, নেই চিরচেনা কোলাহল। ক্যাম্পাস জুড়ে রাজ্যের নিরাপত্তা। একাডেমিক ভবনগুলোতে ঝুলছে তালা, হলগুলো ফাঁকা পড়ে আছে। কোথাও কোনো আড্ডা নেই, শাটল ট্রেন ধরার তাড়াও নেই। 1 বছরের বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় বাড়ছে সেশন জট। এতে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। যেখানে ছিল হাজারো শিক্ষার্থীর আনাগোনা, সেখানে আজ নীরব। আমরা যদিও অনলাইন ক্লাস করি, যে রুটিনভাবে যে জিনিসটা লাইফস্টাইল ছিল সেটা আমাদের মধ্যে এখন বিরাজ করতেছে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেশন জট সবচেয়ে বেশি। তো আমরা কখন বিশ্ববিদ্যালয় থেকে বের হব, আমরা আমাদের ফিউচার নিয়ে আমরা এখন চিন্তা করতেছি। তো আমরা চাই কি সরকার একটা স্বাস্থ্য বিধিনিষেধ চালু করে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হোক। শিক্ষা কার্যক্রম না থাকায় শিক্ষকরাও চিন্তিত। শুধু কি আমরা সিলেবাস ধরে পড়াশোনা করি না, আমরা কোথাও একটু বসে বন্ধুরা একটু গলা ছেড়ে গান গাই, আমরা কোথাও একটু চা খাই, কোথাও আমরা বসে একটু নাটক নিয়ে আলোচনা করি। আমরা চাই এই পাহাড় ঘেরা সুন্দর পরিবেশে আমাদের শিক্ষার্থীরা দুরন্তপনায় মেতে উঠুক। তবে একাডেমিক কার্যক্রম আবার কিভাবে চালু করা যায় তা নিয়ে ভাবছেন উপাচার্য। মাননীয় শিক্ষামন্ত্রী একটি প্রজ্ঞাপন জারি করেছেন যে ফিজিক্যালি সামাজিক দূরত্ব বজায় রেখে যে পরীক্ষাগুলি স্থগিত পরীক্ষা সেগুলি নেওয়া যেতে পারে। আমরা চেষ্টা করব কোরবানের আগেই আমাদের অসমাপ্ত পরীক্ষাগুলো নিয়ে নিতে। দ্রুত সংকট কাটবে, বিশ্ববিদ্যালয় আবার মুখরিত হবে এই আশায় শিক্ষক শিক্ষার্থীরা। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। ব্যবসা বাণিজ্যের খবর।
10.5 বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হলো ঢাকা স্টক এক্সচেঞ্জে। ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে সূচকও। বুধবার ডিএসইতে লেনদেন হওয়া 369টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 208টির, কমেছে 124টির আর অপরিবর্তিত ছিল 37টির দর। ডিএসসির প্রধান সূচক ডিএসই এক্স 31 পয়েন্ট বেড়ে উঠে আসে 6055 পয়েন্টে। দিন শেষে ডিএসসিতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 2,755 লাখ টাকা, যা 2010 সালের 6 ডিসেম্বরের পরে সর্বোচ্চ লেনদেন। এদিকে সূচক বেড়েছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসইতে। লেনদেন হয়েছে 76,52 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। কোরবানির ঈদকে সামনে রেখে ঘরে বসে কোরবানির পশু কেনার সুযোগ থাকছে ইভ্যালি গরুর হাটে। আর এই ভার্চুয়াল হাটের অন্যতম আকর্ষণ আলমগীর র্যাঞ্চ লিমিটেডের গরু। মঙ্গলবার এ উপলক্ষে ইভ্যালি এবং আলমগীর র্যাঞ্চের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। আগামী ঈদুল আজহায় ক্রেতার দোরগোড়ায় সহজেই কোরবানির গরু পৌঁছে দেয়া হবে। ইভ্যালি থেকে আলমগীর র্যাঞ্চের গরু কিনলে ঈদ পর্যন্ত কোনো লালন পালনের খরচ লাগবে না ক্রেতার। সমঝোতা চুক্তিতে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল এবং আলমগীর র্যাঞ্চ লিমিটেডের পরিচালক ও লাবিব গ্রুপের ভাইস চেয়ারম্যান সুলতানা জাহান, লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক খবর। জেফ বেজোস, ইলন মাস্কের মতো বিশ্বের শীর্ষ ধনীদের কর ফাঁকির তথ্য ফাঁস করল অনুসন্ধানী সংবাদ মাধ্যম প্রপাবলিকা। নিউ ইয়র্ক ভিত্তিক এ সংবাদ মাধ্যমটি জানায় 2007 ও 2011 এ 2 বছর ই কমার্স কোম্পানি আয়োজনের অ্যামাজনের সিইও জেফ বেজোস কান আয়কর দেননি। 2018 সালে টেসলা ও স্পেস এক্সের প্রধান নির্বাহী ইলন মাস্কও একই কাজ করেছেন। আরেক শীর্ষ ধনী ওয়ারেন বাফেট 2014 থেকে 2018 সাল পর্যন্ত তার সম্পদের মাত্র 0.1% কর দিয়েছেন। প্রপাবলিকার তথ্য মতে মার্কিন শীর্ষ 25 ধনী ব্যক্তি মোট আয়ের মাত্র 15% কর দেয় তারা। হোয়াইট হাউস তথ্য ফাঁসের ঘটনাকে ভিত্তিহীন দাবি করেছে, তবে প্রপাবলিকা বলছে মার্কিন অভ্যন্তরীণ রাজস্ব রেকর্ড থেকে তথ্য সংগ্রহ করেছে তারা। 2 ডোজ ভ্যাকসিন নেয়ার পরও মহামারী করোনা ডেল্টা বা ভারতীয় ধরনটিতে মানুষ আক্রান্ত হচ্ছে বলে সতর্ক করেছেন ভারতীয় গবেষকরা। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স AIIMS ও রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা NCDCC সম্প্রতি গবেষণা শেষে তথ্য জানায়। এতে বলা হয়, কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের 1 ডোজ নেয়ার পর 76% মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে, আর 2 ভ্যাকসিনের 2 ডোজ নেয়ার পর করোনায় আক্রান্ত হওয়ার সংখ্যা 60%। তবে যুক্তরাজ্য বা আলফা ধরনটির বিরুদ্ধে কার্যকর ভ্যাকসিন। এদিকে ভারতে দৈনিক আক্রান্ত কিছুটা বাড়লেও সংক্রমণের হার কম রয়েছে। 24 ঘন্টায় নতুন আক্রান্ত 92,596 জন ও মারা গেছে 2,219 জন। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত করতে সুপারিশ করেছে নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে গুতেরেসকে আরেক মেয়াদে দায়িত্ব দেওয়ার জন্য সাধারণ পরিষদের কাছে সুপারিশ করার পক্ষে প্রস্তাব পাস হয়। পর্তুগাল ছাড়া সদস্য দেশগুলোর কেউই আনুষ্ঠানিকভাবে নাম প্রস্তাব না করায় গুতেরেসের বিরুদ্ধে শক্ত কোনো প্রার্থী পাওয়া যায়নি। অ্যান্তনিও গুতেরেস 2017 সালে বান কি মুনের পর জাতিসংঘের মহাসচিব পদে নির্বাচিত হন। তিনি 1995 সাল থেকে 2002 সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। করোনায় আরও 36 জনের মৃত্যু, 1.5 মাস পর শনাক্ত ফের 2,500। নির্দিষ্ট কেন্দ্রে মিলবে ফাইজারের টিকা। সীমান্তের জেলাগুলোতে 68% পর্যন্ত সংক্রমণ, কিছু জায়গায় শিথিল লকডাউন। অনেক সময় গবেষণা ছাড়াই প্রতিবেদন তৈরি করে টিআইবি, বললেন তথ্যমন্ত্রী। সঠিক পন্থায় উপাত্ত সংগ্রহের আহ্বান। স্কুল বন্ধ থাকায় অন্য কাজে যোগ দিচ্ছে শিক্ষার্থীরা, বাড়ছে অপরাধে জড়িয়ে পড়ার ঝুঁকি। এবং 2 লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে TIN লাগবে না, সুদের চাপে পড়বে সরকার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া
পরবর্তী সংবাদ রাত ৯টায় দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সাথেই থাকুন।